এত দুর্নীতি আমি তো আমার জীবনে কল্পনাই করতে পারি না, বিশেষ করে এখানে। বিভিন্ন তদন্তে যাতে অগ্রগতি না হয় তার জন্যে বহু মামলা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফাইল করেছে। ততদিন আমি জজ হিসেবে কাজ করব, আর যখন জজ হিসেবে কাজ করব না তখন যখন বাইরে থাকবো অন্য কিছু হিসেবে কাজ করব, আমি যে কোনো দুর্নীতির বিরুদ্ধে সরব হব। সুপ্রিম কোর্ট যুগ যুগ যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখ। সব জল্পনা কল্পনার অবসান। দুদিন আগে আমরা আপনাদের যেটা জানিয়ে দিয়েছিলাম সেটাই সত্যি বলে ঘোষণা করে দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। না, এখন আর তিনি বিচারপতি নন, তিনি এখন রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলি হতে চলেছেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 7 তারিখে তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগদান করবেন। অভিজিৎ গাঙ্গুলি আজকে সাংবাদিক সম্মেলন করে নিজের বাড়িতে পরিষ্কার জানিয়ে দিলেন এবং সেই সঙ্গে নাম না করেও যুবরাজ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তালপাতার সেপাই বলে আজকে তিনি ঘোষণা করে দিয়েছেন এবং পরিষ্কার জানিয়েছেন যদি বিজেপি ঠিকঠাক সবকিছু থাকে তাহলে এবারের লোকসভা ভোট থেকেই তিনি নিজের নতুন ইনিংস শুরু করবেন। বিচারপতি থেকে একেবারে রাজনীতিবিদ, এই জার্নিটা ঠিক কেমন ছিল, নতুন জার্নিতে কিভাবে শুরু করলেন একেবারে তৃণমূল এবং তার যুবরাজকে আক্রমণ করে, সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিষ্কার আজকে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে দিলেন অভিজিৎ গাঙ্গুলি যে তিনি বিজেপিতেই যোগদান করছেন এবং আগামী 7ই মার্চ তিনি বিজেপিতে যোগদান করবেন। লোকসভা ভোটে দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা তিনি আজকেও বলেননি, পরিষ্কার বলে দিলেন বিজেপির যে ইলেকশনের টিম আছে তারা সিদ্ধান্ত নেবে। তবে সাংবাদিকরা পরিষ্কার বুঝে গেছে অভিজিৎ গাঙ্গুলির কথা শুনে যে তিনি এবারের লোকসভা ভোটে প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন এবং তার নতুন ইনিংস শুরু করছেন। আমরা আগেই বলে দিয়েছি খুব সম্ভবত হয় তমলুক আসন থেকে, শুভেন্দু অধিকারীর এলাকা তমলুক আসন থেকে তিনি দাঁড়াবেন, আর না হলে একটা সম্ভাবনা আছে উত্তর কলকাতা থেকে দাঁড়াবেন। যেটুকু আমরা শুনতে পাচ্ছি যে উত্তর কলকাতা থেকে আপাতত তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে তাপস রায়ের দাঁড়াবার কথা, তাহলে তমলুক আসনে তিনি দাঁড়াবেন এমনটাই শোনা যাচ্ছে। তবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি ঘোষণা করলেন আজ, যেটা শোনার জন্য এতদিন জল্পনা কল্পনা চলছিল, কি ঘোষণা করলেন শুনুন আপনারা। যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি। এবং শুরুই করলেন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, পরিষ্কার বললেন ওটা একটা তালপাতার সেপাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি রাজনীতিবিদ হিসাবে বিশ্বাস করেন, কিন্তু ওটা তালপাতার সেপাই। বনিতা না করে সরাসরি শুনে নিন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আজকে বিচারপতি থেকে অবসর নিয়ে রাজনীতিবিদ হয়ে প্রথম আক্রমণটা তিনি কিভাবে সানালেন দেখুন আপনারা। আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে। এই তৃণমূল দল আর প্রতিদিন পশ্চিমবঙ্গে নেই। প্রথম কথা, নালদকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুড়শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত, এটা কোনো আপনার কি বলে ওটাকে স্টিং অপারেশনই নয়। এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রুটিয়ে দিতে, সেই জন্য এই কাজটা করা হয়েছে। সুতরাং এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সংস্থা অনেক দূরে। আগে চক্রান্তের দিকটা দেখতে হবে যে কে চক্রান্তটা করেছিল, কেন চক্রান্ত করেছিল, ওইটি তো শুরু করেছে, অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে। টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল সেই ভিডিওগুলোতে, টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল, আর কাকে দেখা গেছিল? রাইট। তো সেক্ষেত্রে কি তারাও ওই চক্রান্তের শিকার? অবশ্যই তারা চক্রান্তের শিকার। কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন। কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না, সেনাপতি তো
ঠিক আছে, দেখা যাক। আপনি ইঙ্গিতপূর্ণভাবে যার কথা বললেন তিনি যদি নির্বাচনী ময়দানে আপনার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ায়, আপনি লড়াই করবেন? দাঁড়ালে দাঁড়াবেন, আমি কি ভয় পালিয়ে যাবো? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবে। এবং পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন তৃণমূল একটা রাজনৈতিক দল নয়, ওটা একটা যাত্রাপালার পার্টি। আজকে পরিষ্কার বলে দিয়েছেন এবং দুষ্কৃতীদের দল বলে তৃণমূলকে অভিহিত করেছেন। একেবারে চাঁচা ছোলা ভাষায় প্রথম দিন থেকেই নিজের আক্রমণের লক্ষ্যবস্তু হিসাবে বেছে নিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। কিভাবে দেখুন। শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে চাইছিল না, তাই করেনি। উল্টে একজন তালপাতার সেপাই না কি একটা আছে, সে বলে দিল জুডিশিয়ারি তাকে প্রোটেকশন দিচ্ছে। সে কিছু বোঝে জুডিশিয়ারি? তার পেটে যদি দুটো বোম মারেন কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে? কিচ্ছু বেরোবে? কিছু জানে? একটা দুম করে কথা বলে দিল। আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ভাগ্য ভালো। তাহলে একটা মিনিংফুল লড়াই হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি। কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে অন্যরা সেনাপতি বলছেন, না নাম বলবো না। আমি অনেক নাম, আমি কি এখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি যে আমি তার নাম নেবো? সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি, আমি সেই নামটাই নেবো না। আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না। তৃণমূল একটা যাত্রা পার্টি, তাদের যাত্রাপালার নাম হচ্ছে মামাটি মানুষ। তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আছে। কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন, সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মধুমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে সেই দলে। আছেই তো, দুর্নীতিগ্রস্তই তো দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। আর কিছু লোক যারা ভালো লোক আছেন, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছেন আর বেরোতে পারছেন না। কালকেই এরকম একজন পণ্ডিত মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে বললেন যে ভাই আমি তো বুঝতেই পারিনি যে এরা এত দুর্নীতিগ্রস্ত। তিনি প্রচুর অভিযোগ করলেন এবং তথ্য দিয়ে অভিযোগ করলেন বর্তমানের একজন মন্ত্রীর বিরুদ্ধে। এবং সেই সঙ্গে আজকে অভিজিৎ গাঙ্গুলি ঘোষণা করে দিয়েছেন 2026 অব্দি তৃণমূল দলটা টিকবে। তো তিনি বললেন 2009 সালের সিপিএম এর যেমন অবস্থা হয়েছিল, তেমনি 2026 সাল অব্দি তৃণমূল দলটাই থাকবে না, শুধু কয়েকটা গ্রেপ্তারির প্রয়োজন। কি হুঁশিয়ারি দিলেন তৃণমূলকে আজকে অভিজিৎ গাঙ্গুলি, দেখুন আপনারা। আমার মনে হচ্ছে তৃণমূল দলটি যেভাবে নড়বড়ে হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভেতরে ভাঙছে বিভিন্ন চাপে, তারা নিজেরাই ভেঙে পড়ছে, তাতে আমার মনে হয় যে 2009 সালে সিপিএম এর যেরকম অবস্থা হয়েছিল, এই 2024-এ তৃণমূলের সেরকম অবস্থা হবে। 24 অব্দি টিকবে নাকি দলটা? আপনি কি মনে করছেন 24 অব্দি দলটা টিকবে? ওখানে মাত্র 2-3টে অ্যারেস্টের প্রয়োজন। 2026 অব্দি দলটা টিকবে? ওখানে 2-3টে অ্যারেস্টের প্রয়োজন। দেখবেন পুরো দলটা ভেঙে পড়ে গেছে, দলটাই নেই। অভিজিৎ গাঙ্গুলি আজকে সদ্য বিচারপতি থেকে রাজনীতিবিদ হয়েছেন। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে বিজেপিকে কেন বেছে নিলেন, সিপিএম বা কংগ্রেসকে কেন নয়। প্রথমে তিনি বললেন যে বিজেপি একটা জাতীয় দল, তৃণমূল কোনো জাতীয় দল নয়, তৃণমূল একটা দুষ্কৃতীদের দল, তাই তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্ন নেই। সিপিএম এ কেন গেলেন না এই প্রসঙ্গে তিনি বলেন যে আমি ঈশ্বরে বিশ্বাস করি, তাই সিপিএম এ যাওয়ার প্রশ্ন নেই। আর কংগ্রেসের পারিবারিক জমিদারির সঙ্গে তিনি নেই, তাই তিনি কংগ্রেসে যোগদান করলেন না, বিজেপিতে যোগদান করছেন। এবং ওই যে আমি যেটা আপনাদের বলেছি যে এবারের লোকসভা ভোটেই তিনি দাঁড়াবেন। সিপিএম এবং কংগ্রেস নিয়ে কি ধারণা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির, শুনুন। আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, উপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভেতরে ভেতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো? কংগ্রেস, এবার আস্তে আস্তে আসছি, কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি, সেই পরিবারের কি বলবো সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা, ধরুন জয়রাম রমেশ, যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি, তিনি একজন আইআইটি ছাত্র, এরা ঘুরে ঘুরে বেড়ান। কেন বেড়ান সে তারাই জানেন। তারা তো কোনোদিন পদই পাবেন না, কোনো কাজও করতে পারবেন না। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা
পারিবারিক জমিদারি, সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এছাড়াও আমি তাদের দলের একজন অত্যন্ত নামকরা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি। নামটা হচ্ছে, আমি বলছি নামটা মনে পড়লি বলে দেবো। সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে। বিচারপতি পদ থেকে ঠিক সকাল 10:35 নাগাদ তিনি ইস্তফা দিলেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং দেশের রাষ্ট্রপতিকে নিজের ইস্তফার চিঠি পাঠিয়ে দিয়েছেন মঙ্গলবার সকালেই। ঠিক যেমনটা তিনি বলেছিলেন, এই চিঠি পাঠানোর সঙ্গে সঙ্গেই তিনি আর বিচারপতি থাকলেন না। যেটুকু জানিয়েছেন যে 7 দিন ধরে আমি কোনো বিচার করিনি, কারণ 7 দিন ধরে আমার সঙ্গে বিজেপির কথা হয়েছে, তাই এথিক্সের কারণে আমি 7 দিন কোনো মামলার বিচার করিনি। তার সব মামলাগুলো চলে গেল। এমনিতেই তো চাকরি চুরি দুর্নীতির মামলা যেগুলো ছিল, একটাও তার এজলাসে ছিল না, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। তার এজলাসে এই মুহূর্তে শ্রম এবং শিল্পের কিছু মামলা ছিল, যেগুলো তিনি ছেড়ে দিলেন বিচারপতি থেকে। এখন তিনি শুধুই রাজনীতিবিদ। বাংলায় যারা বিচারের অপেক্ষায় যারা বসে আছে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে, যাদের যোগ্য চাকরি প্রার্থী, যাদের চাকরি চুরি গেছে, অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি কেড়ে নিয়েছে, সেই নিয়ে আন্দোলন শুরু করেছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। কিন্তু আসলে দেখা গেল আমাদের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে যোগ্যদের বিচার দেওয়া আদৌ কোনোদিন সম্ভব কিনা, বা সেই বিচার দেওয়া সম্ভব হলেও সেটা কত বছর পরে হবে, তখন যোগ্য চাকরি প্রার্থীরা আদৌ চাকুরি করার মতন পজিশনে থাকবেন কিনা, সেটাও সবচেয়ে বড় ব্যাপার। আর আমাদের আইন আর বিচার ব্যবস্থার এরকম হাল বলেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মতন বিচারপতিদের, যার আগস্টে রিটায়ার করার কথা ছিল, তিনি রাজনৈতিক দলে যাওয়ার জন্য আগেভাগেই তিনি রিটায়ার করলেন, অবসর করলেন। আপাতত বিচারপতি থেকে তিনি রাজনীতিবিদ। যদি সত্যি তিনি রাজনীতির ক্ষেত্রেও বড় কোনো পোস্টের সুযোগ পান, বড় কোনো পোস্টে যান, তিনি কিন্তু গ্যারান্টি দিয়েছেন আগেই যে বিচারপতি থাকাকালীনও তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন। বিচারপতি না থাকলে অন্য কোনো জায়গায় গেলেও তিনি অন্যায়ের বিরুদ্ধেই লড়বেন। মনে আছে তার সেই বক্তব্য? আরো একবার শুনে নিন এই প্রতিবেদনের একবারে শেষে। শুনুন আপনারা। যতদিন আমি জজ হিসেবে কাজ করব, আর যখন জজ হিসেবে কাজ করব না, তখন যখন বাইরে থাকবো অন্য কিছু হিসেবে কাজ করব, আমি যে কোনো দুর্নীতির বিরুদ্ধে সরব হব। যেখানে থাকবো অন্যায়ের বিরুদ্ধে আপোষ করব না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, কথা দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এখন দেখার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে রূপান্তর হয়েছে রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলির। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কথা রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলি রাখেন কিনা, সেজন্যই আমাদের এখন অপেক্ষা করতে হবে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।